সাউন্ড তো শোনা যাচ্ছে না। স্যার কিছু বলতেছে না, জাস্ট লিখতেছে জালাল তারপর। ভাই স্যার এখনো কিছু বলতেছে না। হ্যাঁ, বললে শোনা যাবে। ওয়েট আমরা করেন। সবাই আমরা সবাই স্যারের এতে মনোযোগ দিই। ওকে, থ্যাঙ্কস।
দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওকে, স্যার জি স্যার। ঠিক আছে। তো এটার একটা ছবি তুলে নিতে পারেন যদি মনে করেন যে পুরোটা লিখতে পারেন না। স্যার এক্সামটেড ইনকামের ওখান দিয়ে ওই যে প্যারা প্রথমটা কত লিখছেন স্যার বুঝতে পারতেছি না মাইক্রো ক্রেডিট। ওই তো প্যারা 1A, ও আচ্ছা স্যার থ্যাংক ইউ স্যার। 1 বড় হাতের A। স্যার এক্সাম্পটেড ইনকামের শিডিউলের প্রথমে লেখাটা স্যার আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন এটা কি ওই যে লিখছেন? মানে আমি বলি প্রথম থেকে, তাইলে বলি প্রথম থেকে। জি স্যার। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। তো এটা রেফারেন্স সেকশন গুলো হচ্ছে 2-34 ইনকামের ডেফিনেশন আছে ওখানে, 2-14 ওখানে বিজনেসের ডেফিনেশন আছে, 2-49 ওখানে প্রফেশনের ডেফিনেশন আছে, আর 2-61-তে স্পেকুলেটিভ বিজনেসের ডেফিনেশন আছে। স্পেকুলেটিভ বিজনেস মানে হলো ফটকা ব্যবসা। আর ডিমড ইনকামের কিছু সেকশন আছে 2-15, 2-16, 2-18, 19-এর 15, 19-16, 19-18, 19-20, 19-23 এগুলো হচ্ছে ডিমড ইনকাম। ডিমড ইনকাম মানে হচ্ছে ধারণাগত আয় বা নোশনাল ইনকাম। এগুলো সেকশন 19 পুরোটাই ডিমড ইনকাম। এরপরে আসেন সেকশন 28, 29, 30, 35 এগুলো হচ্ছে মেইন ল, এবং এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট, এর ভিতরে আপনার চার্জিং সেকশন হচ্ছে 29, যেটা হেড হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে এখানে 30। এই পুরা মানে হোয়াইট বোর্ডের ভিতরে যে সেকশনটা আপনাকে মুখস্থ করতে হবে সেটা হলো সেকশন 30। এরপরে নিচে আছে যে থার্ড শিডিউল, ওগুলো হচ্ছে ট্যাক্স ডেপ্রিসিয়েশন। আর এসআরও নাম্বার 229 2011 সালের, এটা সিএসআর। সিএসআর মানে হলো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। আর চা বাগান রাবার বাগান তো গত ক্লাসেও দেখছেন, রুল 31 এবং 32। তো বলতে পারেন যে গত ক্লাসে একবার লিখছেন, আজকে আবার লিখলেন কেন? সেটা হলো আজকে বিজনেসের ক্লাস আর গত ক্লাসে ছিল এগ্রিকালচারের ক্লাস, তো দুই ক্লাসই একই জিনিস লিখতে হচ্ছে। আর উপরে এক্সেম্পটেড ইনকাম যেগুলো করমুক্ত আয় 6 শিডিউল পার্টে কয়েকটা প্যারাতে আছে। প্যারা 1A মাইক্রো ক্রেডিট অপারেশন থেকে যে উদ্ভূত আয় সেটা সম্পূর্ণ করমুক্ত। আর প্যারা 28-এ বলা আছে যে এক্সপোর্ট সেল 50% ট্যাক্স ফ্রি। যাদের রপ্তানি থেকে আয় থাকবে তাদের 50% আয় করমুক্ত। 33-তে বলা আছে, প্যারা 33 ওখানে বলছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট বিজনেস থেকে উদ্ভূত আয় আগামী 30শে জুন 2024 পর্যন্ত করমুক্ত। 35-এ বলা আছে যে হস্তশিল্প রপ্তানি হ্যান্ডিক্রাফট এক্সপোর্ট থেকে উদ্ভূত আয় একই 30শে জুন 2024 সাল পর্যন্ত ট্যাক্স ফ্রি। আর প্যারা 37-এ আছে এগ্রিকালচার কলেজ অবলিক ইউনিভার্সিটি, কৃষি বিশ্ববিদ্যালয় ব্যক্তি মালিকানাধীন যদি হয়, কৃষি কলেজ বা কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে যত ইনকাম সব ট্যাক্স ফ্রি। যদি কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে কৃষি কলেজ বা কৃষি বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে। আর 39-এ হলো এসএমই। এসএমই হলো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তো এটাও আপনার মানে যদি ছেলেদের ক্ষেত্রে বাৎসরিক 50 লক্ষ টাকা পর্যন্ত যদি টার্নওভার হয় তাহলে ওই এসএমইর ইনকাম ট্যাক্স ফ্রি। মেয়েদের ক্ষেত্রে 70 লাখ। এগুলো পড়ানো হবে আজকে, তো এগুলা একটু দেখতে থাকেন আর কি। এটা বলেন এখন, এটা সরায় ফেলবো। স্যার ফটকা ব্যবসা বলতে কি কোনটা বোঝাচ্ছেন স্যার? আচ্ছা শোনেন, ফটকা ব্যবসার একটা ডেফিনেশন আছে আমাদের সেকশন 2 সাবসেকশন 61। সেখানে ফটকা ব্যবসায় যেটা বলছে সেটা হলো যে বাইং অ্যান্ড সেলিং অফ কমোডিটিস আদার দ্যান টেকিং দ্য রিয়াল পজিশন অফ দ্যাট কমোডিটিস। অর্থাৎ আমি ধরলাম না, ছুইলাম না, কেনা মুখেই বিক্রি করে দিলাম, এটাকে বলা হয় ফটকা ব্যবসা। যেমন বাংলাদেশের পুরান ঢাকাতে আছে, ইভেন চিটাগাংয়েও আছে, চিটাগাংও খাতুনগঞ্জ বা কোথাও এই ধরনের আছে, যেটাকে বলে ডিও ব্যবসা। ডিও ব্যবসার নাম শুনছেন কিনা জানি না, সেটা হলো এব্রিভিয়েশন হচ্ছে ডেলিভারি অর্ডার, ডিও।
তো বিষয়টা কি, বিষয়টা হলো বড় বড় মহাজন যারা বড় বড় কারবারি হাজার হাজার কোটি টাকার মানে করে মাল ব্যবসা কিনা করে, তারা যে ধরেন তারা গিয়ে লেখায়, ডিও লেখায়। ধরেন সে এখন 2 কোটি টাকার তেল, লবণ, চিনি এগুলো আগামী ঈদের আগে সে এগুলা এখন তার গোডাউনে উঠাবে, এগুলো বিক্রি করবে, সে পাইকারি বিক্রি করে। তো সে তো ডিলার হচ্ছে সরাসরি যিনি ম্যানুফ্যাকচারার তার ডিলার। তো তেল, লবণ, চিনি 1 কোটি টাকার ধরেন তেল, লবণ, চিনির ডিও লেখাইছে মানে 1 কোটি টাকার পে অর্ডার নিয়ে গেছে ওই কোম্পানির নামে, যে কোম্পানি তেল, লবণ, চিনি বানায়, উৎপাদন করে। তাদের 1 কোটি টাকার পে অর্ডার নিয়ে ওইখানে 1 কোটি টাকা তারা বুঝা পাইছে, বুঝা ডিও দিয়ে দিছে। ডিও মানে একটা স্লিপ, ডেলিভারি অর্ডার। এই স্লিপটা নিয়ে চলে আসছে। এখন যেদিন যাবে ফ্যাক্টরিতে, ওই ট্রাক ড্রাইভারের সাথে একটা ছেলে গেলেও হবে, বা ট্রাক ড্রাইভার যদি নিজস্ব হয় ট্রাক, তাহলে ড্রাইভারের হাতে স্লিপটা দিয়ে দিলেও হবে, ডিওটা দিয়ে দিলেও হবে। সেটা ফ্যাক্টরিতে ডিওটা দেখিয়ে ওই ফ্যাক্টরি থেকে ওই মাল সমপরিমাণ 1 কোটি টাকার মাল যেটা সে লেখায় সেটা নিয়ে আসবে, এটাকে বলে ডিও। অনেক সময় মানে অনেকে দেখে যে ডিওটা লেখাইছে গত সপ্তাহে, টাকা দিয়ে ডিও লেখাইছে, কিন্তু গোডাউনে মানে ডিও আনার জন্য, মাল আনার জন্য ট্রাক ড্রাইভারকে এখনো পাঠানো হয় নাই। এই পাঠাচ্ছি এরকম করে করে ধরেন 15-20 দিন বা মাসখানেক চলে গেছে, এখনো আমার গোডাউনে মাল আসছে। মানে এমন না যে আমার আজকেই মাল আনতে হবে। বাই দিস টাইম ওই 1 কোটি টাকার মালের দাম বাজারে, তেল, চিনি, লবণের দাম বেড়ে গেছে, হু হু করে বাড়তেছে। এবং আমি দেখতেছি যে আমি যে 1 কোটি টাকার ডিও লেখাইলাম, এইটার দাম এখন 1,07,00,000 টাকা। মানে আজকে ডিও লেখাইলে এটা 1,07,00,000। তার মানে আমার ফাঁকতালে একটা ব্যবসা ভালোই হয়েছে। যাই হোক আর কি, এখন যদি আমি এই ডিওটা যদি, এই স্লিপটা যদি আমার পাশের দোকানে বিক্রি করে দিই, সেও বড় মহাজন, সে জানে যে আমি ডিও লেখাইছি। তো সে বলে যে আপনার গোডাউনে তো মাল ধরে না, আমার এই ডিওটা দিয়ে দেন, আমি এনে বিক্রি করে দিই। এই নেন আপনার 1,06,00,000 টাকা দিয়ে দিতেছি, জান। আমি ভাবলাম যে এই মাল উঠানোর যে হ্যাসেল, এই ট্রাক ভাড়া, অমুক সমুক, আবার আমার গোডাউনে মালও এত ধরবে না, তার থেকে আমার সারতেছে 1,06,00,000 টাকা। তা 6,00,000 টাকা আমার একটা ফাঁকতালে একটা ব্যবসা। মানে আমি কিন্তু জিনিস দেখি নাই, মাল দেখি নাই, আমি যে মাল কিনছি সেই মাল আমি দেখি নাই, ওই কেনা মুখেই বিক্রি। বুঝতে পারছেন? মানে ধরলাম না, ছুইলাম না, আমার মাল আমি দেখলামও না, কিন্তু বিক্রি করে ফাঁকতালে একটা একটা ফটকা একটা মানে লাভ করে ফেললাম। এটার নাম ফটকা ব্যবসা। মানে ইংলিশে যেটা এখানে বলছে, এখন ইংলিশটা বললে আপনি বুঝবেন, আমি তো এত সময় বাংলায় গল্প করলাম। সেটা হলো বাইং অ্যান্ড সেলিং অফ কমোডিটিস, বা কমোডিটিস মানে হলো গুডস, আদার দ্যান টেকিং দ্য রিয়াল পজিশন অফ দ্যাট কমোডিটিস। আমি সেই পণ্য আমার পজিশনে আসে না। এরকম অনেক ঘটনা ঘটে। যেমন আপনি যদি ফরিদপুর সুগার মিলের ডিলার হয় কেউ, এবং সে ডিলার ছাড়া তো আর চিনি দিবে না। তো এখন ফরিদপুর ওই ডিলারশিপের যে স্লিপটা, ওইটা ধরে যদি আমি বিক্রি করে দিই, ট্রাক ধরে বিক্রি করে দিই ওই মানে মিল গেট থেকেই, তাহলে এগুলোকে বলা হয় ফটকা ব্যবসা। যে আমি যে রিয়েল ব্যবসা কি, আমি মাল কিনবো, মাল আমার পজিশনে আসবে, তারপর এটা বিক্রি হবে, বিক্রি করে যে লাভ করব, এটা হলো নর্মাল বিজনেস। আর ফটকা বিজনেস হচ্ছে যে মানে এই ধরনের কারসাজি আর কি, মানে ধরলাম না, ছুইলাম না, দেখলাম না, পণ্যটা ওইখান থেকেই বিদায়, এবং ওইখান থেকে একটা লাভ আমার ঘরে চলে আসছে। এটা নাম হলো ফটকা ব্যবসা। কিন্তু ফটকা ব্যবসার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কিন্তু ডিও ব্যবসা, যেটা আপনাকে দিলাম। তবে একটা কথা মনে রাখবেন যে শেয়ার ব্যবসা কিন্তু ফটকা ব্যবসা নয়। কেন নয়? শেয়ারটা পজিশনে চলে আসে। আমি যদি আজকে শেয়ার বাজারে শেয়ার কিনি, তাহলে ওইটা কিন্তু আমার পজিশনে চলে আসবে, আমার অ্যাকাউন্টে চলে আসে, ওটাকে বলা হয় বিও অ্যাকাউন্ট, চলে আসে। এরপরে ওই 3 দিন পরে এটাকে বিক্রি করা যায়। তো এখন ওইটা আবার ওই ফটকা ব্যবসার মধ্যে, যদিও সবাই কথায় কথায় এটাকে ফটকা ব্যবসা বলে ভিন্ন কারণে, এটা গ্যামলিং। মানে আমি একটা শেয়ার কিনলাম, দাম কমতেও পারে, দাম বাড়তেও পারে, হ্যাঁ। তো অনেক গ্যামলাররা আবার এটা নিয়ে শেয়ার নিয়ে খেলে, সেটা ভিন্ন জিনিস। ওই জন্য অনেকে কথায় কথায় ফটকা ব্যবসা বলে। কিন্তু আমাদের ইনকাম ট্যাক্সের ভাষায় বা ইনকাম ট্যাক্সের সংজ্ঞায় শেয়ারটাকে ব্যবসা বলা যায় না, কারণ শেয়ার হচ্ছে একটা ক্যাপিটাল অ্যাসেট। এটা কত ক্লাসে পড়ানো হয়েছে? শেয়ার হচ্ছে একটা ক্যাপিটাল অ্যাসেট,
তো শেয়ার বিক্রি করে যদি কোনো গেইন হয় তাহলে ওইটাকে বলে ক্যাপিটাল গেইন, এবং সেই ক্যাপিটাল গেইনের ট্যাক্স রেট কত হবে সেটাও গত ক্লাসে পড়ানো হয়েছে না? মনে হয় তো পড়ানো হয়েছে, হ্যাঁ পড়ানো হয়েছে, রাইট। গত ক্লাসটা ছিল আমাদের এগ্রিকালচারাল ইনকাম এবং ক্যাপিটাল গেইনের উপরে পড়ানো হয়েছে। তো এরপরেও আপনি দেখবেন যে আমরা যখন সব হেড আমাদের শেষ হয়ে যাবে তখন আপনি দেখবেন যে সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লস পড়াবো। মানে যদি একই বছরে একটাতে আয় হয় একটাতে লোকসান হয় তাহলে সেট অফ হবে কিনা বা অ্যাডজাস্টমেন্ট হবে কিনা বা সমন্বয় হবে কিনা। তো সেখানেও দেখবেন হবে, বাট ফটকা ব্যবসা এমন একটা ব্যবসা যের সাথে অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো ইনকামের মানে ইনকাম, ফটকা ব্যবসায় যদি লোকসান হয় তাহলে অন্য কোনো ইনকামের এগেনস্টে সেটা সমন্বয় করা যাবে না, কিন্তু ফটকার সাথে ফটকা করা যাবে। একটা ফটকা ব্যবসায় লোকসান হলো আর একটা ফটকা ব্যবসায় লাভ হলো, তাই ফটকায় ফটকায় আবার সমন্বয় হবে। বুঝতে পারছেন? এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। বুঝতে পারছি। আচ্ছা। আর কোনো কোশ্চেন এখান থেকে? আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন? না স্যার, না স্যার, কিনে আসেনি স্যার। স্ক্রিনটা আসেনি স্যার এখনো। বলে কি দেখিয়ে দিলে। এবার আসছে স্যার, আসছে স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা মূলত কোম্পানি ট্যাক্সের জন্য বেশি লাগে, কারণ প্রত্যেকটা কোম্পানির ইনকামের মেইন সোর্স অফ ইনকাম হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, মানে ব্যবসা বা পেশা থেকে আয়। তো সেই প্রেজেন্টেশন একটা দেখাই, এটা পুরোটাই মানে ওই বিজনেস অর প্রফেশন জুড়ে। বুঝতে পারছেন? তো এই প্রেজেন্টেশনের মধ্যে মোটামুটি এগুলো থাকবে। ইন্ট্রোডাকশনে একটা কথা যে কর্পোরেট ট্যাক্স যেটা পড়ানো হচ্ছে কোম্পানি ট্যাক্স, এটা ইন্ডিভিজুয়াল ট্যাক্স থেকে ডিফারেন্ট, বিকজ আপনি ইন্ডিভিজুয়াল ট্যাক্স তো এ যাবত দেখলেন যা পড়ানো হলো। আজকে কর্পোরেট ট্যাক্সটা সম্পূর্ণ ভিন্ন, মানে নিয়ম কানুন, অব্লিগেশন, কমপ্লায়েন্স প্রসিডিওর, টিডিএস এর অনেক কিছু আছে যেগুলো মানে ব্যক্তি থেকে আলাদা, ট্যাক্স রেটও আলাদা। তো কোম্পানি বলতে কি বোঝায়? কোম্পানি বলতে তো সবাই বোঝেন যে কোম্পানি আইন অনুযায়ী গঠিত কোম্পানি, বিদেশি কোম্পানিও কোম্পানি। দুইটা কোম্পানির যদি জেভি হয় তাহলে সেটাও কোম্পানি, জেভি মানে জয়েন্ট ভেঞ্চার ইত্যাদি ইত্যাদি। আর কোম্পানিকে আমরা এই 7 ভাগে মোটামুটি ভাগ করতে পারি। সেটা হলো রেটের দিক থেকে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের ট্যাক্স রেট হলো 37.5, আর যদি বিদেশি ব্যাংক হয় বা নন লিস্টেড ব্যাংক হয় তাহলে 40। আর মার্চেন্ট ব্যাংক যেগুলো আপনার যে ব্যাংকের সাবসিডিয়ারি গুলো, তারা সাধারণত শেয়ার ব্যবসায়ী যারা তাদেরকে লোন দিয়ে থাকে, তো ওগুলোকে বলা হয় মার্চেন্ট ব্যাংক। এবং মার্চেন্ট ব্যাংকের রেট আর ব্যাংকের রেট কিন্তু এখন একই, তো 37.5। আর পাবলিকলি 3 এবং 4, পাবলিকলি ট্রেডেড কোম্পানি আর নন পাবলিকলি ট্রেডেড কোম্পানি, মানে লিস্টেড কোম্পানি আর নন লিস্টেড কোম্পানি। তো 3 নম্বরে হলো পাবলিকলি ট্রেডেড কোম্পানি, এদের ট্যাক্স রেট হচ্ছে 22.5। আর নন পাবলিকলি যেটা বা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাদের ট্যাক্স রেট হলো 30।
5 নাম্বার হচ্ছে মোবাইল ফোন অপারেটর কোম্পানি, এদের ট্যাক্স রেট হলো 40 বা 45। তার মানে যেগুলো আপনার গ্রামীণ ফোন এবং রবি এরা যেহেতু লিস্টেড, এই কারণে এদের ট্যাক্স রেট হচ্ছে 40, আর বাংলা লিঙ্কের ট্যাক্স রেট হচ্ছে 45। আর টোবাকো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এটা তো ওই যে 45 প্লাস আড়াই, 45% ট্যাক্স রেট, 2.5% সারচার্জ। আর ওটিপি ওপিসি 1% কোম্পানি বা ওয়ান ম্যান কোম্পানি, এদের ট্যাক্স রেট হচ্ছে 25। তো এই রেট গুলো তো আমরা আগের ক্লাসেও মনে হয় একবার দেখছিলাম সম্ভবত। জি স্যার। জি স্যার। হ্যাঁ, দেখা হয়েছে। তো পাবলিকলি ট্রেডেড কোম্পানি বলতে আমরা কি বুঝি, যেটা শেয়ার বাজারে লিস্টেড, যে কোনো স্টক এক্সচেঞ্জে, বাংলাদেশে 2টা স্টক এক্সচেঞ্জ, যে কোনো একটাতে লিস্টেড হলে ওটাকে আমরা পাবলিকলি ট্রেডেড কোম্পানি বলি। আর কোম্পানিগুলোর বেশ কিছু অব্লিগেশন বা কমপ্লায়েন্স প্রসিডিওর থাকে, সেগুলো যদি আমরা এক নজর দেখে আসি, যে তাদেরকে টিন নিতে হয়, তারপরে টিনটা আবার টানায় রাখতে হয়, মানে 64 অনুযায়ী অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়, 75 অনুযায়ী রিটার্ন প্রিপেয়ার করতে হয়, 74 অনুযায়ী রিটার্নের ভিত্তিতে প্রদেয় কর পরিশোধ করতে হয়, আবার 75 অনুযায়ী রিটার্ন দাখিলের যে সর্বশেষ দিন তার ভিতরে তাকে রিটার্ন সাবমিট করতে হয়। 78-এ বলা আছে যদি রিটার্নে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটা কারেকশন করে দেওয়া যায়। 35-এ মেথড অফ অ্যাকাউন্টিং, সেখানে বলছে অ্যাকাউন্টস মাস্ট বি মেইনটেইন অ্যাজ পার IAS or BS and to be reported as per IFRS or BFRS and to be audited as per international standard of auditing। আর অ্যাকাউন্টস চাইলে সে অ্যাকাউন্টসটা দিতে হয়। এছাড়াও আপনি দেখবেন যে বিভিন্ন নোটিশেরও কমপ্লাই করতে হয়, ব্যক্তিকেও করতে হয়, কিন্তু কোম্পানির জন্য ম্যান্ডেটরি যেগুলো সেগুলো এখানে দেওয়া আছে, যেমন ডিমান্ড নোটিশ করলে সেটার ট্যাক্স পেমেন্ট করতে হয় অথবা আপিল করতে হয় ইত্যাদি। এরকম বেশ কিছু নোটিশ আছে এখানে দেয়া আছে যেগুলো আপনাকে করতে হয়। তো আর টিডিএস এর তো একটা বড় ভূমিকা মানে পালন করতে হয় টিডিএস এর ক্ষেত্রে। সেটা কি? টিডিএস এর ক্ষেত্রে যেটা বড় ভূমিকা সেটা হলো যে প্রত্যেকটা কোম্পানি কিন্তু মানে টিডিএস এর আওতাভুক্ত, মানে তাদেরকে টিডিএস করতে হয়, এবং টিডিএস করলেই হয় না, সেই টিডিএস এর উপরে আবার রিপোর্ট করতে হয়। এবং এছাড়াও আপনার বেশ কিছু ইয়ারলি রিপোর্টিং আছে, 108, 109, 110, 108 এর, এগুলোও কিন্তু মানে কমপ্লাই করতে। কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি হাজারোটা কমপ্লায়েন্সের মধ্য থেকে তাদেরকে যেতে হয়। আর 82C তে কিছু মিনিমাম ট্যাক্স আছে, আমরা তো আপনাদেরকে টিডিএস টা পড়ানো হয় নাই, এটা আগামী ক্লাসে না হলেও তারপরের ক্লাসে পড়ানো হবে। তখন আপনি দেখবেন যে আমাদের উৎসে আয়কর কর্তনের যে খাত আছে 52টা, তার ভিতরে এই 30টা হচ্ছে আপনার মিনিমাম ট্যাক্স, মানে এই খাতগুলো থেকে যে ট্যাক্স কাটা হবে সেটা আইদার মানে ফাইনাল অর মিনিমাম ট্যাক্স হিসেবে গণ্য হবে। এগুলো আমরা পড়াবো আগামীতে, যখন আমরা টিডিএস টা পড়াবো, টিডিএস এর উপরে তো একটা আস্ত ক্লাস থাকবে, খুচরা ক্লাস না, তো সেখানে আমরা ডিটেলস এটাকে পড়াতে পারবো। আর প্রত্যেকটা কোম্পানিকে কিন্তু মান্থলি 2টা টিডিএস স্টেটমেন্ট দিতে হয়, একটা আপনার রুল 21 অনুযায়ী আর একটা রুল 18-7 অনুযায়ী। একটা হচ্ছে যে বেতন থেকে কত ট্যাক্স কাটা হলো তার একটা ফিরিস্তি, আর একটা হলো বেতন বাদে অন্যান্য খাত থেকে কত ট্যাক্স কাটা হলো তার একটা ফিরিস্তি, এবং এটা যে মাসে ট্যাক্স কাটা হয় তার পরের মাসের 20 তারিখের ভিতরে এই 2টা স্টেটমেন্ট কিন্তু জমা দেয়। আর প্রত্যেকটা কোম্পানি কিন্তু 12 ডিজিটের যে টিন, এটা ম্যান্ডেটরি, এবং শুধু কোম্পানির না, ওই কোম্পানির যত শেয়ার হোল্ডার ডাইরেক্টর ইনক্লুডিং দ্য ফরেন শেয়ার হোল্ডার, তাদেরও টিন কিন্তু থাকা বাধ্যতামূলক, TIN। ঠিক আছে? আর এই টিন কি কাজে লাগে কোম্পানির? এলসি করতে লাগে, IFC, ERC করতে লাগে, মানে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স করতে লাগে, সাপ্লাই দিতে গেলে লাগে, ইত্যাদি ইত্যাদি, বহু কাজেই কিন্তু টিন লাগে। আর টিন টানায় রাখতে হয়, মানে ছবির মতো বাধাই করে, আর মানে যেখানে দৃশ্যমান জায়গা সেখানে টানায় রাখতে হয়, না টানাইলে এর জন্য আবার জরিমানার বিধান আছে। আর প্রত্যেকটা কোম্পানিকে কিন্তু রিটার্ন সাবমিট করতে হয় উইদিন দ্য ট্যাক্স ডে, মানে রিটার্ন দাখিলের যে সর্বশেষ দিন ওই দিনের ভিতরে কিন্তু রিটার্নটা সাবমিট করতে হয়। যদি কোনো কোম্পানি রিটার্ন সাবমিট করতে না পারে তাহলে সে কিন্তু সময় নিয়ে নিতে পারে বিসিবির কাছ থেকে 4 মাস পর্যন্ত। আর নিচে আপনাদেরকে দেখানো হয়েছে যে ইনকাম ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ারটা কখন শেষ হলে তার করসপন্ডিং ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে, এবং ওই কোম্পানিকে কত তারিখের ভিতরে মানে রিটার্ন সাবমিট করতে হবে।
এর ভিতরে 1 নাম্বারটাই কমন, আপনারা যত অডিট করেন সবগুলোই কিন্তু ইনকাম ইয়ার শেষ হয় 30শে জুন আর কি। তো এইবারে 30শে জুন 2021 তারিখে যে বছরটা শেষ হলো তার ইনকাম ইয়ার হচ্ছে 20-21 এবং এটার করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 21-22 এবং রিটার্ন সাবমিট করতে হবে আগামী মাসে 15ই জানুয়ারির ভিতরে, 15ই জানুয়ারি 2022। মানে একটা কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, সে 6.5 মাস সময় পায় রিটার্ন সাবমিশনের জন্য। ঠিক আছে, আর রিটার্নে কে স্বাক্ষর করে? রিটার্নে ওই কোম্পানির যিনি এমডি বা ট্রেজারার বা সিইও সিএফও ইত্যাদি যাকে ডেজিগনেট করা থাকবে কোম্পানি থেকে, সেই রিটার্নে স্বাক্ষর করতে পারবে। আর ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট, তো এটা এখন পড়াবো না, এটা পড়াবো হলো যেদিন আমরা অ্যাসেসমেন্টের উপরে আপনাদের একটা ক্লাস থাকবে, যে অ্যাসেসমেন্ট কত প্রকার ও কি কি, এটার হ্যান্ডআউটও দিচ্ছি। ওই দিন আমরা পড়াবো যে এই সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিটা কি, এটা আপাতত মানে পড়াচ্ছি না। আচ্ছা, এখন দেখেন কোম্পানির সাথে, কোম্পানি রিটার্নের সাথে কি কি স্টেটমেন্ট দিতে হয়, কি কি ডকুমেন্টস দিতে হয়। দুইটা জিনিস দিতে হয়, একটা হলো অডিট রিপোর্ট ম্যান্ডেটরি কোম্পানি রিটার্নের সাথে, আর একটা হলো যে আলাদা একটা ইনকাম কম্পোজিশন শিট, ইনকাম অ্যান্ড ট্যাক্স কম্পোজিশন শিট দিতে হয়, যে কিভাবে আমি অ্যাকাউন্টিং প্রফিট থেকে ট্যাক্স প্রফিটে আমি মানে গেলাম এবং তার উপরে ট্যাক্স কত আসে। এটা একটা সাদা কাগজে একটা কম্পোজিশন দেখায় টাইপ করে। এই যে অ্যাকাউন্টস যেটা মেনটেন করতে হয়, এটা একটু আগে বলছি, অ্যাজ পার সেকশন 35, এটা হলো মেথড অফ অ্যাকাউন্টিং। এখানে বলছে প্রত্যেকটা কোম্পানির অ্যাকাউন্টস কিন্তু মাস্ট বি সার্টিফাইড বাই দি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ মাস্ট বি অডিটেড বাই দি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং সেটা মেনটেন করতে হবে অ্যাজ পার আইএস অর বিএস, টু বি রিপোর্টেড অ্যাজ পার আইএফআরএস অর বিএফআরএস, and to be audited as per international standard of auditing. বুঝতে পারছেন? এখন আসেন যে একটা কোম্পানির কি কি খরচ আপনার অ্যালাউবল এক্সপেন্ডিচার হিসেবে গণ্য হবে। তো সেখানে বলছে এনি এক্সপেন্ডিচার যেগুলো আপনার ব্যবসার সাথে সম্পর্কিত রেভিনিউ নেচারের এক্সপেন্ডিচার, মানে অল আর অ্যালাউবল এক্সপেন্ডিচার, মানে স্যালারি অ্যালাউন্স অথবা যেগুলো আর কি স্টেশনারি, এটা মানে যতগুলো একটা কোম্পানি চালাতে গিয়ে যতগুলো রেকারিং রেভিনিউ টাইপের এক্সপেন্ডিচার যেগুলো দরকার হয়, সেগুলো সবই অ্যালাউবল এক্সপেন্ডিচার। মানে if it is not personal, if it is not capital, and if it is related to business, obviously it is allowable expenditure. ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, এখন যেটা পড়াচ্ছি এটা আপনাকে মুখস্থ করতে হবে। যদি এটা মুখস্থ না করেন আপনি পরীক্ষায় ভালো করবেন না। মানে যতগুলা লেখায় দিয়েছি তার ভিতরে সেকশন 30 হচ্ছে মানে কিছু কিছু খরচের সিলিং বা কিছু কিছু খরচের কন্ডিশন, যে মানে ওই খরচগুলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট মানবে না, কেন মানবে না, তো সেইগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা মানাইতেও পারি। বিষয়টা হলো এরকম হয়। তো পরীক্ষায় আপনাদের পরীক্ষা যে সিস্টেমেই হোক, মানে এইটা সব দিক থেকে ইম্পর্টেন্ট এবং অনেক কোশ্চেন থাকবে এই এখন যেটা পড়াচ্ছি এইটা থেকে। এর জন্য দেখবেন যে আগের স্লাইড গুলো খুব কুইক আমি টেনে গেছি, খেয়াল করছেন কিনা। তো ওগুলো অত ইম্পর্টেন্ট ছিল না, এইটা যতটা ইম্পর্টেন্ট। দেখতে থাকেন। প্রথমটা হচ্ছে যে যে সব বেতন থেকে আপনার টিডিএস করে বেতনটা দেওয়ার কথা, মানে যারা চাকরি করে তার বেতনটা যখন ব্যাংকে যায় ট্যাক্স কেটেই যাওয়ার কথা, মানে তার মানে যেটা ট্যাক্স আসে হিসাবে সে প্রতি মাসে বেতন থেকে সেই ট্যাক্সটা কেটে তারপরে বেতন দেওয়ার কথা। কিন্তু যদি কোনো কোম্পানি ট্যাক্স না কেটেই বেতন দেয় তাহলে ওই বেতন পুরোপুরি ডিজালভ হবে। ডিজালভ হবে মানে কি? ডিজালভ হবে মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেই স্যালারিটা মানবে না, না মেনে সোম প্রফিটের সাথে যোগ করে ট্যাক্স করে দিবে। সাউন্ড খোলা, সাউন্ড বন্ধ করেন। আচ্ছা, 2 নম্বরে সাউন্ড বন্ধ করেন। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে যে এনি পেমেন্ট, যেসব জায়গা থেকে সোর্সে ট্যাক্স কাটার কথা, যদিও সোর্স ট্যাক্সটা আমরা পড়াই নেই এখনো, টিডিএসটা পড়ানো হয়নি যে কোন কোন খাত থেকে একটা কোম্পানি ট্যাক্স কাটার কথা। যদি না কাটে তাহলে কিন্তু ডিজালভ হবে 30-এর ডাবল এতে, ডিজালভ হয়ে ওই খরচটা
ইনকামের সঙ্গে যোগ হয়ে ট্যাক্স হবে, মানে কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। 3 নম্বর হলো যাদের যে সমস্ত এমপ্লয়ীদের 3 থাকার বাধ্যবাধকতা আছে, তাদেরকে 3 না থাকা সত্ত্বেও যদি তাদেরকে বেতন দেয় তাহলে ওই বেতনটাও ডিজেল হবে 30-এর 3টা এতে। আর 30-এর 4টা এতে বলছে যে প্রত্যেকটা কোম্পানিকে প্রতি বছর 30 এপ্রিলের ভিতরে এই কোম্পানির সমস্ত এমপ্লয়িরা যাদের রিটার্ন সাবমিট করার কথা তারা রিটার্ন সাবমিট করলো কিনা সেটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে কোম্পানি। কোম্পানি তাদের সমস্ত এমপ্লয়ির কাছ থেকে স্লিপটা জোগাড় করে একটা স্টেটমেন্ট ফিল আপ করবে। ওই স্টেটমেন্টটা প্রতি বছর 30 এপ্রিলের মধ্যে জমা দিতে হবে। যদি জমা না দেয় তাহলে কিন্তু ডিজেল হবে, পুরো স্যালারিটা ডিজেল হবে। এই আর শেষেরটা হলো যে পারকুইজিটের, সেদিন একটু ধারণা দিয়েছিলাম আপনাদেরকে। সেটা হলো কোনো কোম্পানি তার কোনো এমপ্লয়িকে বছরে 5.5 লক্ষ টাকার বেশি পারকুইজিট দিতে পারবে না। পারকুইজিট মানে কি? পারকুইজিট মানে হলো ভাতা, বিভিন্ন ধরনের ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ইত্যাদি ইত্যাদি। এগুলো সব মিলে কিন্তু 5.5 লক্ষ টাকার বেশি যেন না হয়। যদি হয় যতটুকু বেশি ততটুকু কিন্তু ডিজেলাও হবে। ডিজেলাও হয়ে কোম্পানি ক্ষতি হবে, ওই এমপ্লয়ির কোনো ক্ষতি হবে না। এই স্যার এই 5.5 লক্ষ টাকা কি স্যার সারা বছর জুড়ে? এই পুরোটাই আমরা যত ইনকাম ট্যাক্সের ল পড়াচ্ছি সবগুলোই বাৎসরিক, জি স্যার। মানে শুধু এই 5.5 লাখ টাকা সবই বাৎসরিক। ঠিক আছে, আর কোনো কোশ্চেন এই স্লাইডে? স্যার হুম। এই যে 5.5 লাখ টাকা স্যার, এটা কি টোটাল নাম্বার অফ এমপ্লয়ি দিয়ে মাল্টিপ্লাই করে টোটাল অ্যামাউন্টটা নেয়, নাকি স্যার এখানে আবার ওই যে ধরেন আপনার ক্যাটাগরি করে যে মানে কেউ 5.5 লাখের বেশি পাচ্ছে, কেউ কম পাচ্ছে, বাট আমি টোটাল এভারেজ যে দেখা গেল যে আমার 5.5 লাখের মধ্যে পড়তেছে, তখন কি এটা ডিজেলাও করবে? করবে। ওই যারা 5.5-এর ভিতরে পায়, মানে তাদের সাথে যারা 5.5-এর বেশি পায় তাদের অ্যাভারেজ করা হবে, ওইটা হবে না। এটা হলো হিসাব করা হবে এই কোম্পানির কোন কোন এমপ্লয়ি 5.5-এর বেশি পায়, কোন কোন এমপ্লয়ি 5.5-এর ভিতরে পায়, ওটা মানে ধর্তব্যের মধ্যে না, ওটা দেখা যাবে না, ওটার সাথে কোনো তুলনা হবে না। বুঝতে পারছেন? যে 5.5-এর বেশি পায় কয়জন? দেখা গেল টোটাল 11 জন। 11 জন কত করে পায় তারা পারকুইজিট? কেউ পায় 5,70,000, কেউ পায় 6,12,000, এরকম। তো প্রত্যেকের কাছ থেকে আবার 5.5 লাখ টাকা বিয়োগ করলে যতটুকু বিয়োগ ফল অতটুকু হচ্ছে এক্সেস পারকুইজিট পার এমপ্লয়ি। প্রত্যেক এমপ্লয়ি বছরে যতটুকু বেশি পারকুইজিট তাকে দেওয়া হয়েছে ওইগুলো যোগ করে ওগুলো ডিজেল হবে। বুঝতে পারছেন? এখানে কি স্যার কনভেন্স অ্যালাউন্স এবং এন্টারটেইনমেন্ট সব খরচ যুক্ত হয়ে? হ্যাঁ, সব খরচ, হ্যাঁ, সব অ্যালাউন্স গুলো এখানে আসবে। স্যার এটা তো বেতন ছাড়া না স্যার? না, বেতনের অংশ তো। বেতনের বেতন আমরা মূল বেতন বলি, সেটা বাদ দিয়ে তো অন্যান্য ভাতা 5.5 লাখ, সেটাই তো। সেটাই তো, মানে এখানে কিন্তু এক্সেস পারকুইজিটের একটা ডেফিনেশন সেদিন দেখাইছিলাম আপনাদের স্যালারির ক্লাস। তো ওইটা আসলে স্যালারির সাথে সম্পর্কিত, স্যালারি ক্লাসের জন্য উপযুক্ত না, আজকের জন্য উপযুক্ত। ওইখানে বলা ছিল যে একজন বেতনভোগী কর্মকর্তা তিনি তার বেতন ভাতা বাবদ মানে যা যা পান তার ভিতরে কোনটা পারকুইজিট আর কোনটা পারকুইজিট না। আচ্ছা, তাহলে এক কথায় যদি বলি কোনটা পারকুইজিট, তাহলে হলো অল অ্যালাউন্সেস আর পারকুইজিট। মানে আমার সোজা কথা বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, আপ্যায়ন ভাতা, মহার্ঘ ভাতা ইত্যাদি যত রকমের ভাতা সবগুলো অথবা ইনডাইরেক্ট বেনিফিট যত আছে সবগুলোই কিন্তু আপনার পারকুইজিট। এই স্যার রিটায়ারমেন্ট অ্যালাউন্সটা কি আসবে স্যার? সব রিটায়ারমেন্ট অ্যালাউন্স বলতে রিটায়ারমেন্ট অ্যালাউন্স বলে কিছু নাই আসলে। রিটায়ারমেন্টের পরে মানুষ পায় পেনশন বা গ্র্যাচুইটি, এগুলো পায়। বুঝতে পারছেন? তো ওইটা যেগুলো পেনশনেবল জব তারা পায় পেনশন, আর পেনশনও এটার ভিতরে না, পারকুইজিটের মধ্যে পড়বে না, শুধু ভাতা দিয়ে পড়বে। ঠিক আছে, তাও কিন্তু এই যে মানে 5.5 লাখ টাকার বেশি যদি পারকুইজিট কোনো এমপ্লয়ি পায় তাহলে ওই এমপ্লয়ির কোনো ক্ষতি হবে না। মাইন্ডেড, ক্ষতি হবে কার? ক্ষতি হবে কোম্পানির। আজকে কার ক্লাস? আজকে কোম্পানির ক্লাস, আজকে ব্যক্তির ক্লাস। এটা মাথায় রাখতে হবে।
যে এটা কোম্পানির ক্লাস, এটা ব্যক্তির কোনো ক্লাস না। তারপরে যদি কোনো কোম্পানি তার কোনো এমপ্লয়িকে বিদেশে ঘুরতে পাঠায় এবং তার স্পাউস এবং চিলড্রেন সহ তার ফ্যামিলি সহ যদি বেড়াতে পাঠায় হলিডে ইন অ্যান্ড রিক্রিয়েশন পারপাসে, তাহলে তার পিছনে যে টাকা ব্যয় করবে তার 4 ভাগের 3 ভাগ, অথবা যাকে বিদেশে ঘুরতে পাঠানো হয়েছে ফ্যামিলি সহ তার 3 মাসের মূল বেতন, এই দুইটার ভিতরে যেটা কম ওই পর্যন্ত খরচটা অ্যালাউড। তার মানে আর বাকিটুকু হবে ডিজালাউ। এটাও আর এক আজগুবি মানে নিয়ম। বিষয়টা কিরকম, যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে আপনার এটা ক্লিয়ার হবে, নতুবা এখানে যা লেখা এ দিয়ে আপনি বুঝতে সময় লাগবে। এক্সাম্পলটা দেই, ধরেন একজন এমপ্লয়ির মাসে মূল বেতন হচ্ছে 1 লাখ টাকা, তার মানে তার 3 মাসের মূল বেতন কত? 3 লাখ। আর তাকে ঢাকা সিঙ্গাপুর ঢাকা এয়ার টিকিট দিছে 5টা বা 4টা, তার ফ্যামিলি মেম্বার কয়জন তো জানি না, যে কয়জন, সবাই সহ মানে স্বামী বা স্ত্রী এবং সন্তানাদি সহ আর কি। তো সেইখানে কোম্পানি ধরেন খরচ করছে 5 লাখ, 5 লাখ টাকা এয়ার টিকিট দিয়ে বলছে যান আপনি ঘুরে আসেন, এতদিন কাজ করছেন, কোম্পানি আপনার উপরে খুব হ্যাপি। এখন এই 5 লাখ টাকা তো কোম্পানি তার খরচের খাতায় লিখছে। আপনাদের মধ্যে কেউ আছেন বলতে পারবেন যে ডিসিটি এই 5 লাখ টাকা থেকে কত টাকা ডিজালাউ করবে, কত টাকা মানবে আর কত টাকা অগ্রাহ্য করবে? আর ওই 2 লাখ টাকা মানে 5 লাখ টাকার 4 ভাগের 3 ভাগে আসে, হ্যাঁ ঠিকই আছে 2 লাখ টাকা। 4 ভাগের 3 ভাগে আসে 3,75,000 অথবা 3 লাখ, এই দুইটার ভিতরে যেটা লোয়ার, তার মানে 3 লাখ টাকা লোয়ার, 3 লাখ টাকা পর্যন্ত ডিসিটি মানবে, আর বাকি টাকা ডিসিটি 2 লাখ টাকা এখান থেকে ডিজালাউ করবে। তো যাই হোক আর কি, এটাও একটা মানে আজগুবি আর কি, মানে কোম্পানি তার পিছনে 5 লাখ টাকা খরচ করছে সেটা তো একেবারে প্রমাণিত সত্য, কিন্তু মিথ্যার কোনো আশ্রয় নেই, তাই না? কিন্তু মানা হবে না, মানে একটা আংশিক এখান থেকে ডিজালাউ হবেই হবে, আপনি যতভাবে আপনি এক্সাম্পল দেন। আমি 1 লাখ টাকা মানে বেসিক বলছি, আপনি একটু বাড়ান কমান যেভাবে করেন, যত রকম এক্সাম্পল সাইট করেন, কিছুতে কিছু কাজ হবে না, কিছু না কিছু ডিজালাউ এখান থেকে হবেই হবে। এই কারণে কখনোই অ্যাকাউন্টিং প্রফিট আর ট্যাক্স প্রফিট কখনো এক হয় না, কখনো না। বুঝতে পারছেন? তারপরে দেখেন বিভিন্ন কোম্পানি স্যাম্পল ডিস্ট্রিবিউশন করে, ফ্রি স্যাম্পল, বিশেষ করে ডাক্তারদের পিছনে ঘুরঘুর করে, এটা তো আপনারা দেখেন। একটা মানে ব্রিফকেস নিয়ে, ব্রিফকেসের ভিতরে ওষুধের স্যাম্পল থাকে, সেগুলো তো ডাক্তারদের দেয় যাতে ডাক্তাররা ওই ওষুধটা লেখে। তো এই ফ্রি স্যাম্পল বাবদ কোম্পানি যত টাকা ব্যয় করবে পুরো টাকাই কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট মেনে নেবে? নো, বলছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই পর্যন্ত মানবে, এর বেশি যদি দাবি করে বেশিটুকু মানবে না, ডিজালাউ করবে। ঠিক আছে? তো সেটাও আপনার চোখের সামনে যে কোন ইন্ডাস্ট্রির জন্য কতটুকু মানে মানা হবে। তারপরে দেখেন এন্টারটেইনমেন্ট মানে আপ্যায়ন ভাতা। এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সও বলছে যে ইনকামের প্রথম 10 লক্ষ টাকার উপরে 4%, বাকিটার উপরে 2%। যদি কোনো কোম্পানি এন্টারটেইনমেন্ট বাবদ এর থেকে বেশি খরচ দাবি করে তাহলে সে পাবে না। আর যদি কোনো কোম্পানি লোকসান হয়ে থাকে, লস হয়ে থাকে, তাহলে তো সে কোনো এন্টারটেইনমেন্টই পাবে, কারণ এটা হলো ইনকামের উপরে একটা পার্সেন্টেজ, মানে লসের উপরে নয়। তারপরে দেখেন হেড অফিস এক্সপেন্ডিচার। বিদেশি কোম্পানির ক্ষেত্রে হেড অফিস থাকে বিদেশে এবং তারা একটা এক্সপেন্ডিচার চার্জ করে বিভিন্ন দেশে, তাদের যে ব্রাঞ্চ অফিস গুলো আছে। তো সেটাও বলা আছে যে ডিসক্লোজ নেট প্রফিটের 10% এর বেশি নট অ্যালাউড। তারপরে রয়্যালটি অ্যান্ড টেকনিক্যাল নো হাউ ফি, এটাও কিন্তু আপনার ওই ডিসক্লোজ নেট প্রফিটের 10% এর বেশি প্রথম 3 বছরে। স্যার লস হইলে এগুলো কোনো কিছুই আর হবে না, মাইনাস হবে না, তাই না স্যার? এগুলো সবই কিন্তু আপনার ওই যে আপনি দেখেন পরে দেখেন সবগুলো হলো ডিসক্লোজ নেট প্রফিট। জি, ওই কারণে লস হলে পাবেন। ওকে স্যার।
তারপরে দেখেন যে কোনো এমপ্লয়ি যদি 20,000 টাকা পর্যন্ত মাসে বেতন পায়, তাহলে 20,000 ঠিক না, এখানে বলা আছে যে 19,999 টাকা পর্যন্ত যদি বেতন পায় তাহলে তাকে নগদে বেতন দেওয়া যাবে। কিন্তু 20,000 এবং 20,000-এর বেশি হলেই তার বেতনটা ব্যাংকিং চ্যানেলে যেতে হবে, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে যেতে হবে। আর ইনসেনটিভ বোনাস বা পারফরমেন্স বোনাস এটা যেন ডিসক্লোজ নেট প্রফিটের 10% এর বেশি না হয়। আপনার ট্যাক্স নাই, ট্যাক্স না এক্সাম্পশন, কি ব্যাপার, ট্যাক্স পরীক্ষা দিতেন তো আপনি, কথা বলে কে? ট্যাক্স আসবে কেমন আপনার? মজা নিচ্ছেন ভাই। মক টেস্টের রেজাল্ট, হ্যাঁ আপনি পাস, আপনি থার্ড হয়েছেন ট্যাক্সে। সিআর কেউ আছে? এই চেয়ার ভাই আসেন। আচ্ছা দেখেন, এটা গেল 20,000-এর বিষয়টা, ব্যাংক ট্রান্সফারের বিষয়। তারপর ইনসেনটিভ বোনাস, ওভারসিজ ট্রাভেলিং, ব্যবসার কাজে যদি দেশের বাইরে যায় তাহলে বলছে যে বিজনেস টার্নওভার, যেটা ডিসক্লোজ বিজনেস টার্নওভারের 50% পর্যন্ত অ্যালাউ, মানে এর বেশি যদি দাবি করে বেশিটুকু পাবে না। তাও যদি কোনো বিজনেসে লস হয় তাহলে তো ওভারসিজ ট্রাভেলিং পাবেই, ফরেন ট্যুর যেটা। এই তারপরে বিভিন্ন কোনো কোম্পানি তার কোনো ডাইরেক্টরকে, শেয়ার হোল্ডার ডাইরেক্টরকে কোনো ধরনের কমিশন বা ডিসকাউন্ট দিতে পারবে না। তারপরে নিচে বলা আছে যে 50,000 টাকার উপরে কোনো ক্যাশ পেমেন্ট করা যাবে না। ধরেন আপনার অডিট ফি কিন্তু 1 লাখ টাকা, তাহলে আপনি যে অডিট করলেন তো তারা অবশ্যই কিন্তু সিএ ফার্মের নামে চেক ইস্যু করতে হবে, মানে নগদে দিতে পারবে না টাকাটা। আর 50,000 টাকার উপরে গেলেই কিন্তু চেক লাগে, সোজা কথা, বা ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার লাগে। আর আরেকটা কথা সেটা হলো যে 5 লাখ টাকা পর্যন্ত কাঁচামাল কেনা যাবে নগদে, তাতে পেমেন্ট, কিন্তু 5 লাখ টাকার উপরে গেলেই কিন্তু চেকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। যদি করা না হয় তাহলে কি হবে? তাহলে ওই খরচটা ডিজেলও হবে, আর কি। ঠিক আছে, স্যার ইনসেনটিভটা বুঝলাম। হ্যাঁ, কি ইনসেনটিভ বলেন? স্যার এটা একটু ক্লিয়ার করে দেবেন। কোনটা বলেন? স্যার ইনসেনটিভ বোনাস exceeding 10% of disclosed net profit. বলেন, এটাতে মানে কি বোঝা গেল আর কি বোঝেন নাই? এটা দ্বারা কি বুঝেছে যে নেট প্রফিটের উপর 10% পাবে না? হেডিংটা কি, উপরে হেডিংটা কি পড়ছেন? আমি কি পড়াইতেছি এদিকে তো খবর নাই। কি পড়াচ্ছি সেটার নাম হলো ইনএডমিজেবল এক্সপেন্ডিচার। অর্থাৎ মানে খরচ যে অগ্রাহ্য হবে সেটা মানে কি, সেখানে বলছে ইনসেনটিভ বোনাস এক্সিডিং 10% অফ ডিসক্লোজ নেট প্রফিট, মানে কোনো কোম্পানি তার যে পরিমাণ টাকা প্রফিট শো করলো, নেট প্রফিট বিফোর ট্যাক্স, তার 10%-এর বেশি যদি ইনসেনটিভ বোনাস দাবি করে তাহলে ওই যে উপরে লেখা আছে সবার উপরে একটু বড় বড় হরফে ইনএডমিজেবল এক্সপেন্ডিচার, তাইলে ওইটুকু ইনএডমিজেবল হবে। মানে ধরেন একটা কোম্পানি এবারে প্রফিট শো করছে 1 কোটি টাকা আর তার এমপ্লয়ীদেরকে ইনসেনটিভ বোনাস দিচ্ছে 12 লাখ টাকা, বুঝতে পারছেন? তাইলে এখানে কি কোনো ডিজেলাও হবে? জি স্যার, হবে স্যার। হবে স্যার, হবে। কত টাকা হবে? 2 লক্ষ টাকা স্যার। 2 লক্ষ টাকা, ঠিকই আছে। অর্থাৎ কোম্পানি প্রফিট শো করছে 1 কোটি আর বোনাস দিছে 12 লাখ, তার মানে এখানে বলাই আছে যে 1 কোটি টাকা প্রফিট হইলে তার 10%-এ আসে 10 লাখ, 10 লাখের বেশি সে বোনাস দিতে পারবে না, ইনসেনটিভ বোনাস দিতে পারবে না। যদি দেয় তাহলে কি হবে? তাহলে আর কি হবে, ওই বেশি যতটুকু দিল অতটুকু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট মানবে না, ওইটা ইনএডমিসিবল এক্সপেন্ডিচার হিসেবে ডিসঅ্যালাউ করবে, বুঝছেন? তারপরে দেখেন বাড়িওয়ালাকে অফিস রেন্ট দেওয়ার সময় সেখান থেকে তো 5% টিডিএস করতে হয়, সেটা তো গেল একটা, কিন্তু করার পরে বাকি টাকা অফিস ভাড়ার টাকা বাড়িওয়ালাকে অবশ্যই চেকের মাধ্যমে দিতে হবে, সেটা এনি অ্যামাউন্ট।
মানে সেটা এমন আছে যে আপনার অফিস ভাড়া কত 40,000, তাহলে সেই 40,000 টাকা থেকে 5% হচ্ছে টিডিএস। টিডিএস করে 2,000 টাকা টিডিএস করে 38,000 টাকা কিন্তু বাড়িওয়ালার নামে চেক ইস্যু করতে হবে। এটা ওই কথা বললে হবে না যে স্যার একটু আগে তো পড়াইলেন আপনি যে 50,000 টাকার নিচে 50,000 টাকা পর্যন্ত ক্যাশ পেমেন্ট করা যাবে, বুঝতে পারছেন? ওইটা কাজ হবে না। এখন যা বলতেছি এটা আলাদা, মানে ওখানে যাহাই বলা থাকুক না কেন, আমি আগে যাই বলছি না কেন, বাড়িওয়ালাকে অফিস ভাড়া দেওয়ার সময় পুরো টাকাটা দিতে হবে চেকে, সে অফিস ভাড়া যত নগণ্যই হোক না কেন। তারপরে বিভিন্ন ধরনের পেমেন্ট আছে, যেমন কনসালটেন্সি, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, ম্যানপাওয়ার সাপ্লাই, সিকিউরিটি সার্ভিস। এইগুলো করার আগে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে যাদের সঙ্গে আমি কারবার করতেছি তার টিন আছে কিনা। ওই টিন না থাকলে কিন্তু ওই খরচগুলো ডিসিটি ডিসঅ্যালাউ করবে, যে টিন আছে কিনা না দেখে তাদের সাথে আমি কারবারে লিপ্ত হলাম কেন। তারপরে দেখেন প্রমোশনাল এক্সপেন্ডিচার, এটারও একটা সিলিং আছে, সেটা হলো ডিসক্লোজ টার্নওভারের 0.50% পর্যন্ত অ্যালাউ, মানে এর বেশি হলে বেশিটুকু টু বি ডিসঅ্যালাউড, ইনএডমিজেবল হবে। ডেপ্রিসিয়েশন, অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন কখনোই মানা হয় ইনকাম ট্যাক্সের মতো করে ডেপ্রিসিয়েশন সাজায় অ্যাজ পার থার্ড শিডিউল। এই কারণেই কিন্তু আপনি দেখেন ইনকাম ট্যাক্সের সাথে অ্যাকাউন্টিং মানে পুরোপুরি যায় না, বুঝতে পারছেন? না গেলে না যাবে, যে যার মতো চলবে, অসুবিধা। অ্যাকাউন্টিং এর মতো চলবে, এরপরে ট্যাক্স যখন হিসাব হবে ট্যাক্সের মতো হবে, অসুবিধা। এবং যার কারণে আপনার ডেফার্ড ট্যাক্সেশন হয়। কর্পোরেট ট্যাক্সের যে রেট, এইগুলো তো মোটামুটি আগে আমরা দেখছি, তারপরেও একটু দেখে রাখেন। এই যে ধরেন ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, এদের ট্যাক্স রেট কিন্তু 37.5, 37.5। কিন্তু কোনো ব্যাংকের যদি ক্যাপিটাল গেইন থাকে তাহলে ওইটার উপরে ট্যাক্স রেট কিন্তু 15, যেটা গত ক্লাসেও পড়ানো হচ্ছে। 2 নম্বরে যদি শেয়ার বিক্রি করে কোনো ক্যাপিটাল গেইন হয় তার উপরে ট্যাক্স রেট কিন্তু 10। আর যদি কোনো কোম্পানির ডিভিডেন্ড ইনকাম থাকে, আর একটা কোম্পানি থেকে যদি ডিভিডেন্ড পায়, তাহলে তার ট্যাক্স রেট কিন্তু 20। সুতরাং আমরা একটু আগে যে কথায় কথায় শিখলাম যে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের ট্যাক্স রেট 37.5, সেটা কিন্তু নর্মালি তাদের বিজনেস ইনকামের উপরে। কিন্তু বিজনেস ইনকাম ছাড়া তাদের যদি অন্যান্য এই ধরনের ইনকাম থাকে, তার উপরে রেটটা কিন্তু ভিন্ন, বুঝতে পারছেন? কোম্পানিরও ভিন্ন, মানে এখানেও প্রথম 3টা কমন। প্রথম যে 3টা 15, 10, 20 এগুলো কিন্তু কমন। এরপরে সেটা 22.5 হবে না 30 হবে, সেটা পরের কথা। যদি লিস্টেড কোম্পানি হয়, পাবলিক লিমিটেড হয় 22.5, আর যদি নন পাবলিকলি হয় 30। মোবাইল ফোন কোম্পানি একই, আপনার 40 অথবা 45। কিন্তু ওই 3টা কমন, ক্যাপিটাল গেইন, ডিভিডেন্ড ইনকাম, এগুলোর ট্যাক্স রেট কিন্তু আলাদা। আলাদা মানে কম হয়। আর এই রিডিউস ট্যাক্স রেট কিছু বলবেন? স্যার নন পাবলিকলি ট্রেডেড কোম্পানির এই ক্ষেত্রে কি স্যার লিস্টেড আর নন লিস্টেড বোথ অফ দেম হ্যাভ টু বি পেইড ট্যাক্স এট 30% রেট? না, নন পাবলিকলি ট্রেডেড কোম্পানি মানে বাংলাদেশের যত প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাদের ট্যাক্স রেট হচ্ছে 30। আর যেগুলো শেয়ার বাজারে লিস্টেড, সেগুলোকে বলা হয় আপনার পাবলিকলি ট্রেডেড কোম্পানি, মানে জনগণের মধ্যে শেয়ার বিক্রি হয়, সেগুলোর ট্যাক্স রেট হলো 22.5। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আর এইটা হয়েছে আপনার একটা মানে কি বলে কিছু রিডিউস ট্যাক্স রেট, এটা সম্ভবত একবার দেখছেন। সেটা হলো রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট, এদের ট্যাক্সের রেট হচ্ছে 10 অথবা 12। যদি গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন থাকে 10 ওই ফ্যাক্টরি, আর যদি গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন না থাকে তাহলে 12। টেক্সটাইল ইন্ডাস্ট্রি ট্যাক্স রেট হচ্ছে 15। জুটের আইদার ম্যানুফ্যাকচারিং আর এক্সপোর্ট, তাদের ট্যাক্স রেট হচ্ছে 10। এইভাবে আর কি। প্রাইভেট ইউনিভার্সিটি 15। পোল্ট্রি, ফিশারি, ক্যাটল ফার্মিং, এদের কিন্তু হ্রাসকৃত কর। আচ্ছা, ট্যাক্স হলিডে, এটা হলো ট্যাক্স হলিডে দেওয়া হয় সাধারণত নিউ ইন্ডাস্ট্রিকে, অথবা যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার করে কেউ, রাস্তাঘাট, ফ্লাইওভার, তাদেরকেও দেয়া, এবং সেটা এনবিআর থেকে দেয়া হয় 5 বছর বা 10 বছরের জন্য, বুঝতে পারছেন?
তবে এখানে একটা জিনিস বলছে যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং চিটাগাং ডিস্ট্রিক্ট বাদে যদি ইন্ডাস্ট্রিটা হয়, কারণ এই 4টা ডিস্ট্রিক্টে যদি কোনো ইন্ডাস্ট্রি হয় তাদেরকে দেয়া হয়। বুঝতে পারছেন? এবং এই যে 5 বছর বা 10 বছরের হলিডে দেয়া হয়, এটাও কিন্তু একেবারে ফুল হলিডে না, মানে পার্শিয়াল কিন্তু। আর ইকোনমিক জোনে কিন্তু একটু হলিডেটা বেশি। সেটা হলো মানে অর্থনৈতিক অঞ্চলে বা হাইটেক পার্কে যদি কেউ ইন্ডাস্ট্রি করে, তাহলে প্রথম 3 বছর তাকে কোনো ট্যাক্স দিতে হয় না ওই ইন্ডাস্ট্রিকে। চতুর্থ বছরে 80% মাফ, 20% দিতে হবে। ঠিক আছে? তারপরে দেখেন ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন। ইপিজেড এর যে ইন্ডাস্ট্রি গুলো, তারাও ট্যাক্স হলিডে এনজয় করে, আইদার 5 ইয়ার্স অর 7 ইয়ার্স, ডিপেন্ডিং অন দ্য লোকেশন। স্যার ইপিজেড এর যেগুলো আছে স্যার, ওগুলো কি দেশি বিদেশি সকল কোম্পানির জন্যই মানে কি সমান? ওখানে কোনো দেশি কোম্পানি নেই, ওখানে 100% এক্সপোর্ট। মানে ওখানে যে কোম্পানিগুলো, সেটা মানে দেশি কোম্পানি হোক বিদেশি কোম্পানি হোক, তাতে কিছু যায় আসে না। মানে ইপিজেড এ যে কোম্পানিগুলো অবস্থিত, তারা অটো মানে ট্যাক্স হলিডে এনজয় করে অটোমেটিক্যালি। তাদেরকে এনবিআর এর কাছে আবেদন করতে হয় ট্যাক্স হলিডের জন্য। যে কোম্পানিগুলো 2012 সালে পরে গঠিত, তারা কিন্তু এই 5 বছর বা 7 বছরের হলিডে এনজয় করতেছে। ঢাকা চিটাগাং ডিভিশনে হলে 5 বছর, ঢাকা চিটাগাং ডিভিশনের বাইরে হলে 7 বছর। বুঝতে পারছেন? আর 2012 সালের আগে যে ইন্ডাস্ট্রি গুলো, তারা 10 বছর এনজয় করতেছে, 10 ইয়ার্স। আগে ছিল 10 বছর, যে কোনো ইপিজিতে করলেই 10 বছর মানে হলিডে। কিন্তু এখন আবার বলছে 5 অথবা 7। সেই 5 এবং 7 কিন্তু একেবারে ফুল হলিডে না, একেবারে মনে করবেন যে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, একেবারে বিনা বেতনে করে যাবে, তা হবে না। পার্শিয়ালি প্রথম দিকে মানে তাদের ট্যাক্স দিতে হয় না, পরে আস্তে আস্তে মানে ট্যাক্স দিতে হয়। আচ্ছা, সফটওয়্যার ডেভেলপমেন্ট বিজনেস বা ইনফরমেশন টেকনোলজি এনাবল সার্ভিস যেগুলো আছে, এগুলোতে একটু আগে বলছি আপনাকে প্যারা 33 থেকেই, যে এগুলো আসলে আগামী 30/6/2024 সাল পর্যন্ত কিন্তু কর্মরত। এবং এই সার্ভিসগুলো মানে আইটি রিলেটেড এই সার্ভিস সেক্টর যেগুলো, এইগুলো থেকে যে ইনকাম হবে, সেই ইনকামের উপরে কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে। দেখছেন? আচ্ছা, ওইটা দেখাই নিয়ে আসলাম আর কি। সফটওয়্যার রিলেটেড মানে 2 নম্বরের সাথে ওইটা রিলেটেড। এইখানে যেটা 2 নম্বর, কম্পিউটার সফটওয়্যার ডেভেলপমেন্ট বিজনেস রান বাই বাংলাদেশি রেসিডেন্ট ইজ এক্সেম্পট ফ্রম ট্যাক্স আপ টু 30/6/2024। কোন বিজনেস গুলো সফটওয়্যার রিলেটেড, কোন বিজনেস, সেটা দেখাই নিয়ে আসলাম। তারপরে 3 নম্বর হচ্ছে প্রাইভেট পাওয়ার জেনারেশন কোম্পানি, যেমন সামিট পাওয়ার, জিবিবি পাওয়ার, এরকম আরো আছে পাওয়ার কোম্পানি। ইউনাইটেড পাওয়ার, মানে যারা এই বিদ্যুৎ উৎপাদন করে, তাদেরকে সরকার 15 বছর কোনো ট্যাক্স দিতে হবে না বলছে। আর শেষে বলা আছে হস্তশিল্প রপ্তানি থেকে উদ্ভূত আয় একই, মানে আগামী 30শে জুন পর্যন্ত ট্যাক্স ফ্রি, 30শে জুন 2024। ঠিক আছে? এটা তো দেখছেন, এটা দেখেন, এটা একটা জেনারেল এক্সপোর্ট ইনসেন্টিভ। সেটা হলো, এটার ব্যাপারে বলছি আপনাকে একটু আগে, সেটা হলো যে কোনো বাংলাদেশি কোম্পানি এটা পেতে গেলে তাকে একটা বাংলাদেশি কোম্পানি হতে হবে, এবং সে অন্য কোনো যদি রেটের ফ্যাসিলিটি কোনোভাবে পায়, তাহলে সে এই ফ্যাসিলিটি পাবে না। বুঝতে পারছেন? তার মানে একটা বাংলাদেশ থেকে যারা পণ্য রপ্তানি করে, তাদের 50% ইনকাম ট্যাক্স ফ্রি। এবং এই সুবিধা কি বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি পায়? উত্তর হলো না। কেন পায় না? যেহেতু তাদের সরকার এমনিতেই রেট কমায় দিচ্ছে 10 অথবা 12। টেক্সটাইলও পায় না, টেক্সটাইল হচ্ছে 15।
তো যাদের জন্য সরকার খাতির করছে অন্য জায়গায়, তারা কিন্তু এটা মানে পাবে না। লেখাও আছে এখানে, আপনি নিচের প্যারাটা পড়লে ওইটাই বুঝতে পারবেন। যারা ট্যাক্স হলিডে এনজয় করতেছে অথবা অন্য ধরনের কোনো কনসেশন, রেটের কনসেশন এনজয় করতেছে, তারা কিন্তু আবার এই বেনিফিটটা পাবে না। তাহলে বলতে পারেন তাহলে এই বেনিফিটটা কাদের জন্য? তো এইটা আমার দেখা মতে যারা ভেজিটেবল এক্সপোর্টার, লেদার এক্সপোর্টার, সিরামিক এক্সপোর্ট, বাংলাদেশ থেকে তো কত কিছু এক্সপোর্ট হয়। তো মানে জুট এক্সপোর্ট করলে আবার হবে না, কারণ জুটের ওই যে ট্যাক্স রেট হলো 10, একটু আগে দেখছেন 2টা স্লাইড আগে। তো নর্মালি এইগুলো দেখছি তারা কিন্তু এই সুবিধাটা ভোগ করে। মানে আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে একটা কোম্পানি, লেদার কোম্পানি, লেদার এক্সপোর্টার, তারা ধরেন জুতা, লেদারের জুতা এক্সপোর্ট করতেছে বা কাঁচা চামড়াই এক্সপোর্ট করতেছে। তো মানে তারা কিন্তু যত টাকা পণ্য রপ্তানি করবে সেখান থেকে যে ইনকাম হবে, ধরেন একটা কোম্পানি লেদার এক্সপোর্ট করছে এবং তার ইনকাম হয়েছে কত? ইনকাম হয়েছে 1 কোটি টাকা। তাইলে তাকে ট্যাক্স দিতে হবে কিন্তু 50 লাখ টাকার উপরে, 50 লাখ টাকা মাল। এখন ওই লেদার এক্সপোর্টার কোম্পানির ট্যাক্স রেট কত? 30%। তাহলে 30% ওখানে কিন্তু 30-এর জায়গায় 15 করে নাই, বলছি ইনকাম অর্ধেক মাল। তার মানে একটা কোম্পানির যদি ইনকাম হয়, লেদার এক্সপোর্ট কোম্পানির ইনকাম যদি হয় 1 কোটি টাকা, তাহলে তাকে 50 লাখ টাকার উপরে তাকে ট্যাক্স দিতে হবে এবং ওই কোম্পানির যা ট্যাক্স রেট ওইটা অ্যাপ্লাই করে দিতে হবে। এই আর কি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা একটা ভালো বেনিফিট, এটা আপনার মানে জানা থাকা দরকার। স্যার মেডিসিন মানে যারা ওষুধ রপ্তানি করে তারাও তাহলে এই ফেসিলিটিসটা পাবে? পাবে 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 পাবে। তারপরে দেখেন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, মানে সামাজিক দায়বদ্ধতা থেকে যদি কোনো কোম্পানি বা কোনো ব্যাংক তারা যদি সিএসআর করে, যেমন আমরা দেখি যে ডাচ বাংলা ব্যাংক, তারপরে ইসলামী ব্যাংক, এরকম আরো ট্রাস্ট ব্যাংক, তারা এরকম বেশ কিছু সিএসআর করে। সিএসআর মানে গরিব ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, কম্পিউটার প্রদান ইত্যাদি ইত্যাদি। অনেক সময় টেলিভিশনে দেখি, পেপারে দেখি যেগুলো করে। তো এই যে করে, এটা মানে এই করার পরেও সরকার একটা ইনসেনটিভ দিচ্ছে। সেই ইনসেনটিভটা হলো এই যে তাদের একটা 10% রিবেট ঘোষণা করছে সরকার, যে যারা এরকম ভালো কাজ করবে তাদেরকে সরকার আবার 10% ট্যাক্স কনসেশন দিবে। বুঝতে পারছেন? সেটার ফর্মুলা কিন্তু আপনার চোখের সামনে, কতটুকু মানে রিবেট পাবে এবং কত টাকা পর্যন্ত সে সিএসআর বাবদ ব্যয় করতে পারে। সেটা বলছে যে তার যে টোটাল ইনকাম তার 20% অথবা সর্বোচ্চ 12 কোটি অথবা অ্যাকচুয়াল মানি এক্সপেন্ড ফর সিএসআর। তার মানে সে সিএসআর বাবদ যা খরচ করলো ওইটা অথবা 12 কোটি অথবা ইনকামের 20%, এই তিনটার ভিতরে যেটা লোয়ার তার উপরে 10% রিবেট পাবে। বুঝতে পারছেন? তবে মানে কোথায় কোথায় সিএসআর করতে পারবে? 23টা খাত আছে সিএসআর করার। সেই খাতগুলো হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস মানে দুর্যোগ মোকাবেলা, তারপরে বৃদ্ধাশ্রম মানে ওল্ড হোম, ওয়েলফেয়ার অফ দি রিটায়ার্ডেড পারসন, তারপরে এডুকেশন অফ পুয়ার চিলড্রেন ইত্যাদি ইত্যাদি আর কি। এখানে যা দেখতে পাচ্ছেন, বুঝছেন? এখানেও আছে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন। তারপরে নিচের দিকে আছে বেশ কিছু ডোনেশন। তো এই ডোনেশনও যদি করে, এবং আমরা অনেক সময় দেখি এই ডোনেশন গুলো মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটা চেক দিয়ে আসে, হয়তো 2 কোটি টাকা বা 5 কোটি বা 10 কোটি টাকার একটা চেক দিয়ে আসলো প্রধানমন্ত্রীর এই জাতীয় তহবিল আর কি। এইখানে যেগুলো আছে আর কি, এই যে দেখেন ডোনেশন টু ন্যাশনাল লেভেল ইনস্টিটিউশন সেট আপ ইন মেমোরি অফ দি লিবারেশন ওয়ার বা ইন মেমোরি অফ দি ফাদার অফ দি নেশন ইত্যাদি ইত্যাদি। এগুলোতে করলে এটা পাবে। এখন আসেন যে কন্ডিশনস টু কোয়ালিফাই ফর সিএসআর, সেটা হলো যে সিএসআর বাবদ একটা কোম্পানি সিএসআর করলে
সে একটা ট্যাক্স বেনিফিট পাবে, কিন্তু তার কন্ডিশন আছে কিনা? ইয়েস, কন্ডিশন আছে। সে কন্ডিশন গুলো কি কি? 1 নম্বরে হচ্ছে যে স্টাফ স্যালারি দিতে হবে রেগুলারলি। মানে বিষয়টা হচ্ছে যে অনেক কোম্পানি আছে যে আসলে ধরেন সিএসআর করে, সিএসআর তো ভালো কাজ, সেবার সিএসআর তো আপনার সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষ এই খরচ, মানুষ মানে কোম্পানি এই খরচগুলো করে। কিন্তু এমন যদি হয় সে নিজের স্টাফদের বেতন দেয় না আর জনগণের জন্য একেবারে মানে তার খুব দরদি, তাহলে হবে না। আগে নিজের এমপ্লয়িকে বাঁচাইতে হবে। সেজন্য বলছে যে রেগুলারিটি ইন পেমেন্ট অফ স্যালারি, স্টাফ স্যালারি। 2 নম্বরে হচ্ছে তার ইন্ডাস্ট্রিতে ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান থাকতে হবে, বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান থাকতে হবে, সে পরিবেশ দূষণ করতে পারবে না। 3 নম্বরে হচ্ছে তার ট্যাক্স, ভ্যাট, ডিউটি, লোন এগুলা কিন্তু পরিশোধ থাকতে হবে। সে দেখা গেল ব্যাংকের লোন নিয়ে সেই লোনের টাকা পরিশোধ করে না, ডিফল্টার, তাইলে হবে না, তাইলে কিন্তু সিএসআর এর বেনিফিট পাবে না। আর সিএসআর করতে হবে থ্রু গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইনস্টিটিউশন। আর লেবার ল কমপ্লাই করতে হবে, যেহেতু এটা ইন্ডাস্ট্রি যদি হয় তাহলে লেবার ল কমপ্লাই করতে হবে। আর সিএসআর বাবদ যে টাকা খরচ করবে সেটা কিন্তু বিজনেস এক্সপেন্ডিচার হবে না। এটা আপনি নিজেও বোঝেন সিএর ছাত্র হিসাবে, যে আপনার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কোন জাতীয় খরচগুলো যায়, সেগুলো তো বিজনেস রিলেটেড এক্সপেন্ডিচার গুলো যাবে, সামাজিক এক্সপেন্ডিচার তো এখানে যাওয়ার কথা না। যদিও বলতে পারেন আমাদের তো একটাই অ্যাকাউন্ট, আমাদের তো পিএলএ যাবে না, তো যাবে যাবে, যাই যাক, কিন্তু পরে যখন রিটার্ন সাবমিট করবে তখন কিন্তু সে সরাই নেবে ওগুলো ওখান থেকে সরাইলে পরে ইনকামটা বেড়ে যাবে, বুঝতে পারছেন? সেটাই করতে হবে। কারণ সরাইলে পরে ওই সরানোর উপরে ওইটুকুর উপরে আবার 10% রিবেট পাবে, আর যদি না সরায় তাহলে তো পুরো 30% রিবেট পেয়ে, তো সেটা হবে না। আর ডকুমেন্ট যেটা মানে সিএসআর বাবদ যে টাকা খরচ করলো তার কিন্তু প্রমাণ ডিসিটির কাছে দিতে হবে, যে মানে সত্যিকার অর্থেই সে খরচ করছে কিনা, নাকি শুধু দাবি করতেছে। সর্বশেষ হলো সবাই যে কাজটা করে যে এনবিআর এর কাছে একটা অ্যাপ্লিকেশন করে যে তারা ভালো কাজ করতে চায়, সিএসআর করতে চায়, এবং তাদের কি প্ল্যান কোন এরিয়াতে করতে চায়, ওইটা এনবিআর এ সাবমিট করলে এনবিআর পাস করে দিলে তখন তারা ওইটা করতে পারে, বুঝতে পারছেন? এই আর কি। তো বলেন দেখি, মানে যা পড়ানো হলো এর ভিতরে কোনো কোশ্চেন আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার আপনি যদি রাগ না করেন স্যার, আমাদের যে স্লাইড গুলো পড়াচ্ছেন স্যার, এটা কি আমাদের কোনো চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছেন? আর আপনি প্রথম দিকে ক্লাসে ছিলেন কিনা? জি স্যার, আমি রেগুলার ক্লাস করি স্যার, কিন্তু পড়াটা ধরতে পারতেছি না আমি কয়েকদিন যাবতই, এর জন্য স্যার আমি কিছু বলতেছি না আর কি, কোনো কোশ্চেন করতে পারছি না স্যার, সরি স্যার। না না, আজকে আমাদের একটা হেড ছিল ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, মানে আজকে ছিল আমাদের ব্যবসা বা পেশা থেকে আয়। আমাদের তো ইনকামের 7টা হেড। জি স্যার। এবং এও জানেন কিনা যে আমরা হেড ওয়াইজ আমরা 7টা হেড শেষ করব আগামী ক্লাসে। জি স্যার। আজকে এই হেডটা প্রথমেই আমি একটা মানে দিলাম আপনাকে। আচ্ছা। জি স্যার। জি স্যার, শুনছি স্যার। শুনলে হবে না, আপনি সাউন্ড অফ করেন, সাউন্ড আসতেছে তো। আচ্ছা, সেটা হলো যে যেটা প্রথম দিকে আমরা একটা বাউন্ডারি দিয়ে দিছিলাম যে আমরা ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন থেকে আমরা কোন কোন এরিয়াতে আমরা বিচরণ করব, কোন কোন জায়গা থেকে আমরা পড়বো, সেগুলো দেখানো হয়েছিল, ওইগুলো থেকেই এখন পড়ানো হলো আর কি। এবং ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন মূলত কোম্পানির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ওই জন্য কোম্পানির ট্যাক্স অ্যাসেসমেন্টের উপরে একটা প্রেজেন্টেশন দেখানো হলো, যার মানে মূল কন্টেন্ট গুলো হচ্ছে আপনার ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন, বুঝতে পারছেন? এবং আজকের লেকচারটা শুনলে আপনি কোম্পানির যদি একটা অঙ্ক আসে পরীক্ষায় যে একটা কোম্পানির পিএল অ্যাকাউন্ট আপনাকে দেওয়া হলো এবং মানে কিছু নোট দেওয়া হলো, আপনি ট্যাক্স পারপাসে অ্যাজ এ ডিসিটি কম্পিউট কোম্পানিজ ট্যাক্সেবল বিজনেস প্রফিট, তাহলে আপনার পারার কথা। ওই যে সেকশন 30টা আপনাকে মুখস্থ করতে হবে, কারণ 30তে অনেকগুলো সিলিং দেওয়া আছে, অনেকগুলা
আপনার প্রিকন্ডিশন দেওয়া আছে যে এই না হলে ওটা ওই খরচটা অ্যালাউ হবে না ইত্যাদি। তাহলে বলতে পারেন আমি যে প্রেজেন্টেশন দেখালাম এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে একটা সেকশন 30 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ওই সেকশনটা আপনাকে পরীক্ষার হলে যাওয়ার আগে মুখস্থ করিতে হইবে, একদম মুখস্থ করে পরীক্ষার হলে যেতে হবে, পারবেন না। স্যার পাওয়ার প্ল্যান্ট কি স্যার 10 বছর পর্যন্ত ট্যাক্স ফ্রি? না, ওই যে আপনার যেগুলো প্রাইভেট পাওয়ার জেনারেশন কোম্পানি পাওয়ার প্ল্যান্ট 15 বছর, 10 না 15, 15 ইয়ার্স মানে তাদেরকে ট্যাক্স দিতে হয় না। যে বললাম তো সামিট পাওয়ার, বিবি পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, এরকম বেশ কিছু পাওয়ার জেনারেশন কোম্পানি আছে যারা মানে ওই 15 বছরের মানে হলিডেটা এনজয় করে। 15 বছর পার হয়ে গেলে তারপরে ট্যাক্স দেওয়া শুরু হবে। ওটা তার 6% সোর্সে কাটে স্যার ওটার? কারেক্ট সোর্সে কাটে হলো 15 বছর পার হইলে। পার হয়ে যায় 15 বছর কেউ কাটে না, পিডিবি 1 টাকাও ট্যাক্স কাটে। ওকে স্যার, থ্যাংক ইউ। তবে যদি ওই যে প্রাইভেট পাওয়ার জেনারেশন কোম্পানি হয়, রেন্টাল পাওয়ার বা কুইক রেন্টাল, প্রাইভেট পাওয়ার জেনারেশন কোম্পানি না সরি, যদি কুইক রেন্টাল কোম্পানি হয়, রেন্টাল পাওয়ার কোম্পানি, ওইগুলোর উপরে কিন্তু এক্সেমশন নাই। মানে ওই বিদ্যুৎ যখন পিডিবি কিনে ওটার উপরে 6% প্রথম থেকেই কাটে। স্যার স্যার পাওয়ার গুলো তো স্যার সবই কুইক রেন্টালই ম্যাক্সিমামই স্যার। না, প্রাইভেট পাওয়ার জেনারেশন কোম্পানি যেগুলো 15 ইয়ার্স, ওটা তো আমি 3টা নাম তো বলেই দিলাম আপনাকে, সামিট পাওয়ার, জিবিবি পাওয়ার, তারপরে ইউনাইটেড পাওয়ার। এরা তো দীর্ঘদিন যাবত উৎপাদনে আছে, 1 পয়সাও ট্যাক্স দেয় না, 15 বছর কোনো ট্যাক্স দিবে না তারা। তো পাওয়ার কোম্পানি 2 প্রকার, একটা হলো জেনারেশন কোম্পানি, পাওয়ার জেনারেশন কোম্পানি যাদের 15 ইয়ার্স ট্যাক্স হলিডে, আর যেগুলো কুইক রেন্টাল তাদের কোনো হলিডে নেই। ও আচ্ছা, ওকে স্যার। স্যার কুইক রেন্টাল হচ্ছে স্যার যে একটা এক্সাম্পল দিতেন। কুইক রেন্টাল হলো মানে কি উদাহরণ দেবো, মানে ওই রেন্টাল কোম্পানি যেগুলো সরকার অনেক ভর্তুকি দেয়, মানে যারা খুব কুইকলি মানে এটা পাওয়ারটা উৎপাদন করতে পারে, করে সরকারের কাছে বিক্রি করে দেয় পিডিবির কাছে। তো ওদেরকেও সরকার অনেক ভর্তুকি দিয়েছে, এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে এক মানে ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে খরচ হয় কত 12 টাকা না 13 টাকা, অথচ মানে আমরা পাই 2 টাকা না 2.5 টাকায় পাই, এখানে অনেক ভর্তুকি দেয়। এগুলো নিয়ে তো অনেক পেপারের সমালোচনা আছে ইত্যাদি ইত্যাদি। সরকারের তখন অনেক সমালোচনা হয়েছিল যে সরকার এটা কি করতেছে, অথচ এই যে আপনাদের ক্লাস নিতে পারতেছি এবং উইদাউট এনি ইন্টারাপশন, কারেন্ট 1 সেকেন্ডের জন্য যায় না, এটা কিন্তু এই রেন্টাল পাওয়ার কোম্পানি, কুইক রেন্টাল কোম্পানির অবদান। সরকার ওই সময় ওই সিদ্ধান্ত না নিলে কিন্তু বাংলাদেশ এই যে মানে আগায় গেছে যে এটা তো বোঝা যায় যে 1 মিনিটের জন্য কারেন্ট যায় না, এই যে ক্লাসগুলা নিরবচ্ছিন্ন ভাবে নিতে পারতেছে, বুঝতে পারছেন? স্যার স্যার যে আপনি বললেন যে এই কনসালটেন্সি সার্ভিস, তারপরে ক্যাটারিং সার্ভিস, এদের সাথে যখন লেনদেন করবে কোম্পানি, তাদের অবশ্যই দেখতে হবে যে ই3 আছে কিনা। যদি স্যার না থাকে সেক্ষেত্রে আর কি ডিসিটি বা এমন কোনো কিছু ক্রিয়া করলো যে যার ই3 নাই তার সাথে লেনদেন হলো, তো সেক্ষেত্রে ডিসিটি কি নিতে পারে আর কি? কি নিতে পারে তো পড়াইলাম, ওই খরচটা ধইরা মানে ক্যান্সেল করে দেবে, বলে আমি মানি না, মানবো না, মানে ওই খরচ ডিজেলাও হবে। কাম তো ডিসিটির একখানি কাম, খরচ ধরে ধরে ডিজেলাও করে। কি কি খরচ দাবি করছে পিএল অ্যাকাউন্টে, এটা মানি না, ওইটা মানি না, এইটা এই জন্য মানি না, ওইটা এই জন্য মানি না, সেইগুলোই তো পড়ানো হইলো আপনাদেরকে, ওইটাই তো আপনাকে মুখস্থ করতে বলছি। জি স্যার, বুঝতে পারছি স্যার। এবং আপনি মুখস্থ যখন করবেন তখন সি এর ছাত্র হলে হবে না, তখন নিজের ডিসিটি ভাববেন আর ধরবেন আর কাটবেন আর ডিজেলাও করবেন, একদম নাস্তানাবুদ করে দেবেন, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। স্যার কোনো একটা কোম্পানির ফরেন এমপ্লয়ির স্যালারি যদি স্যার বিডা অ্যাপ্রুভাল এক্সিড করে,
তাহলে স্যার সেই ক্ষেত্রে স্যার এক্সিডিং অ্যামাউন্টটা কি ডিসঅ্যালাউ করবে ডিসিটি? হ্যাঁ, অবশ্যই, কারণ আপনি তো কন্ট্রাক্টের বাইরে তাকে দিতে পারেন না। কন্ট্রাক্টের বাইরে পেমেন্ট হলে তার তো ভায়োলেশন, সেটা তো একটা লিগ্যাল ভায়োলেশন, তাই না? এটা নর্মালি কেউ করে না। আপনাকে একটা কথা বলি, আপনি কোশ্চেন করছেন বাট আপনি তো বাস্তবতা জানেন না। সেটা হলো অনেক সময় বিডার পারমিশন নিয়ে বিদেশি নাগরিককে চাকরিতে নিয়ে আসা হয় কোম্পানিতে, কিন্তু তাদের সাথে হয়তো আর একটা 2 নম্বর কন্ট্রাক্ট থাকে যে বিডার পারমিশনে যাই বলা থাকুক আপনারে আমরা 10 লাখ টাকা করে বেতন দেবো। তো যদি বিডার পারমিশনে আসে 3.5 লাখ আর বাকি 6.5 লাখ টাকা আপনারে দিয়ে দেবো, আপনি হুন্ডি করে নিয়ে যাবেন। এরকম মানে অহরহ এই ঘটনাগুলো ঘটে এবং গভর্নমেন্ট ওই হুন্ডিগুলো ঠিক মতো ধরতে পারে না কেন? ওই মিয়া বিবিকে রাজি কেয়া করে একটা কাজে, আর মিয়া বিবি দুইজনেই রাজি 10 লাখ টাকায়। এবং কিভাবে আমি 10 লাখ টাকা পাবো? 6.5 লাখ টাকা হুন্ডি আর 3.5 লাখ টাকা আমার মানে অ্যাজ পার মানে বিডা পারমিশন। বুঝতে পারছেন? স্যার এটা স্যার আমার রিয়েল ইনস্ট্যান্স যে স্যার আমি পেয়েছি এরকম যে বিডা অ্যাপ্রুভাল এক্সিড করেছে। তো স্যার এই ক্ষেত্রে নন কমপ্লায়েন্স ইস্যুতে পেনাল্টি কি, সেটার জন্য স্যার বিডাতে আমি মেল করেছিলাম বাট ওরা কোনো রিপ্লাই দেয় নাই। আবার আমি ইন্টারনেটে সার্চ করলাম যে এই নন কমপ্লায়েন্স এর কোনো পেনাল্টি আছে কিনা বা কোনো কিছু আছে কিনা, সার্কুলার আছে কিনা স্যার। আমার কাছে আছে এটা বিডার পারমিশন। বিডা কি করবে ওটা তো আমার পড়ানোর বিষয় না। আমার পড়ানোর বিষয় হলো ইনকাম ট্যাক্স। আমি জি স্যার ওই ডিসিটি স্যার কোনো ডিজেল হবে, আর ইনকাম ট্যাক্সের কাম তো একটাই। ইনকাম ট্যাক্স কি করবে? ইনকাম ট্যাক্স মানে যেটুকু বেশি দিছে অতটুকু বলবে যে বিয়ন্ড মানে বিডা পারমিশন, সুতরাং ওই মানে বাকিটুকু ডিজেলও করা হলো। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? স্যার নমস্কার। স্যার স্যার আপনি কি বলেছিলেন স্যার মিনিমাম ট্যাক্সটা কি অন্য ক্লাসে ভালো করে বোঝাবেন নাকি স্যার আজকে একটু বলবেন? না, মিনিমাম ট্যাক্সটা ওই যেদিন টিডিএস টা পড়াবো সেদিন ওটুকু আমাকে আচ্ছা দিয়েন। আর আগামী ক্লাসে পড়ানো হবে একটাই সোর্স অফ ইনকাম আমাদের বাকি, সেটা হচ্ছে আপনার ইনকাম ফ্রম আদার। হ্যাঁ, তো আগামী ক্লাস যদি এরকম আপনার একটা ক্লাস হয়, আপনাকে বলে রাখি, যদি সিঙ্গেল ক্লাস হয় তাহলে ওই যে ইনকাম ফ্রম আদার সোর্স হবে। ওটা ইনকাম ফ্রম আদার সোর্সটা আবার অনেক বড়। তো যদিও নামে হলো অন্যান্য, তো প্রথম 6টার ভিতরে যদি কোনোভাবে ফিট না করে তাহলে গিয়ে ওই আদারে গিয়ে ঠেকবে। তো এই জন্য ওই ক্ষেত্রটা অনেক বড়, ওটাতে ডিমড ইনকামটাও অনেক বড়। তো যাই হোক ওগুলা পড়ানো হবে, আর সময় থাকলে সেট আপ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস পড়ানো হবে। ঠিক আছে, এর পরের ক্লাসে আমরা টিডিএসটা পড়াবো। টিডিএসটা খুব ইম্পর্টেন্ট। তার মানে আগামী 2টা ক্লাস আমি বলে রাখি আপনাদের। আগামী ক্লাসটা হবে ইনকাম ফ্রম আদার সোর্স প্লাস সেট আপ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস, আর তারপরে ক্লাসটা হবে টিডিএস। ঠিক আছে, আজকের ক্লাস নিয়ে একটা স্যার প্র্যাকটিক্যাল ম্যাথ করা যায় স্যার? না ওরে বাবা, ম্যাথ করে তো পুরো একটা ক্লাস লাগে। কয় কি আজকের হেড নিয়ে স্যার, আজকের হেড নিয়ে স্যার ব্যবসা আপনার একটা ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে একটা 1.5 ঘন্টার লাগে, অঙ্ক করাইতে লাগে। আমার একটা আপনি ম্যাথ করলে স্যার ইজি বুঝতে পারি স্যার, মানে একটু মাথায় একদম বুঝতে যায় স্যার। সেটা তো বুঝতে পারেন, আপনাদের পরীক্ষাটা কোন স্টাইলে হবে তার উপরে ডিপেন্ড করে। এগুলো তো করানো হবে, আমি তো অঙ্ক করাবো আপনাকে। ইন্ডিভিজুয়াল অঙ্ক তো করানো হয়েছে একটা স্যালারি এবং হাউস প্রপার্টি দিয়ে। হ্যাঁ জি স্যার, স্যার এগুলো তো বুঝে গেছি স্যার, এগুলো তো এখন বলবো না স্যার, কিন্তু এগুলো বুঝাইতে পারবো। আমি চাইলে আগামী ক্লাস যা বলছি ওটা বাদ দিয়ে আমি একটা কোম্পানির অঙ্ক করাই দিতে পারি আগামী ক্লাস, তাহলে আজকে যা পড়াইলাম ওইটা বুঝতে পারবেন। জি স্যার, ওটা বের হলে স্যার আমাদের জন্য ভালো হয় স্যার, একটু বুঝে ইজি বুঝে। বুঝলাম, আপনার পরীক্ষাটা কোন স্টাইলে হবে ওইটাও তো আমার বুঝতে হবে। নতুবা এই বেহুদা পড়ায় কি হবে? আপনার যদি এমসিকিউ হয় তাহলে আমি এই বড় একটা অঙ্ক 1.5 ঘন্টার অঙ্ক করে আমি কি করব? বুঝতে পারছেন? তো সেটা চাইলে আমি করতে পারি। এই যে আজকে যা পড়ানো হয়েছে এইটার উপরই একটা কোশ্চেন দিতে পারি, প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে সে অঙ্কটা করাই দিতে।
বুঝছেন? এই আইডিয়াটা খারাপ না যে আপনি বললেন যে স্যার থিওরিক্যালি তো সবই পড়াইলেন, একটা অঙ্ক দিলেন, যেমন আগে স্যালারি এবং হাউস প্রপার্টির উপরে যে একটা অঙ্ক দিলাম তাতে আপনার রিয়েলাইজেশনটা পরিষ্কার। হ্যাঁ, জি স্যার, জি স্যার, ওটা আমাদের একদম একদম মাথার মধ্যে ঘুরে গেছে স্যার। রাইট রাইট, এটা সত্যি কথা। ঠিক আছে, আপনি চিন্তা করেন আগামী ক্লাস শুরুর আগে আপনাকে জিজ্ঞেস করবো আপনাদের যে আপনারা কি চান। ঠিক আছে, স্যার নেক্সট ক্লাসে ম্যাথ করালেই ভালো হবে স্যার, ম্যাথ করালে জিনিসটা একদম প্র্যাকটিক্যালি মাথার মধ্যে ঢুকে থাকবে আর কি, শুধু থিওরি তো বেশি দিন থাকে না। না, আগামী ক্লাসে ম্যাথ করাবো না, ম্যাথটা করাইতে গেলে আমি ইনকাম ফ্রম আদার সোর্সটা পড়াই নি। কারণ কি? কারণ আছে। কারণ হলো একটা কোম্পানির যে শুধু বিজনেস ইনকাম তা না, বিজনেস ইনকামের সাথে তার ব্যাংক ইন্টারেস্ট থাকতে পারে, ডিভিডেন্ড ইনকাম থাকতে পারে, এগুলো সব পড়ে গেছে আবার ইনকাম ফ্রম আদার সোর্স। বুঝতে পারছেন? তো ইনকাম ফ্রম আদার সোর্সটা শেষ না করে আবার মানে কোম্পানি অঙ্ক ধরা যাবে না, কারণ কোম্পানির যে অঙ্কই ধরবো ওইখানে শুধু বিজনেস ইনকাম থাকবে না, অন্যান্য ইনকাম থেকে থাকে, মানে ছোটখাটো। টিডিএস তো থাকবে স্যার, টিডিএস টা করার পরে করলে মানে ভালো হয় নাকি? আবার টিডিএস ও থাকবে, সুতরাং কোম্পানি বললেই মানে করানো যায় না। আর 2টা ক্লাসের পরে বোধহয় স্যার করানো যায়। অবশ্যই অবশ্যই মানে করানো হবে, আপনি চিন্তা করেন, মানে আপনার প্রপোজাল অ্যাকসেপ্টেড। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। আর এই একটা ক্লাসে হয় না এইভাবে, মানে এই যে আজকে যেটা কোম্পানি করাইলাম, এই যে কোম্পানির ছোটখাটো একটা অঙ্ক করানো যায়, তাহলে হয় কি ক্লাসগুলো ফুল ফ্লেজড হয়। সিঙ্গেল ক্লাস দিলে মানে পুরোটা কভার করা যায় না, তাও তো কভার করছি মোটামুটি। ঠিক আছে, ওকে, তো থ্যাংক ইউ, আগামী ক্লাসে দেখা হবে। স্যার